প্রিয় দর্শক, কথাবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করছেন। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে, একটু সঞ্চয় করতে, এবং অর্থ আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। সেই অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের জীবনকে করে তুলতে পারি অর্থবহ। এবং এই জন্য আমাদেরকে কিছু কিছু কোম্পানি সাহায্য করে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তার মধ্যে একটি। আজকে আমরা কথা বলবো ইন্স্যুরেন্স নিয়ে, ইন্স্যুরেন্স বা বিমা কিভাবে আমাদের জীবনকে সহজ করে তোলে সেই নিয়ে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ জালালুল আজিম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এবং এমডি। স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। প্রথমে আমি জানতে চাই একটু বেসিক ব্যাপারগুলো, যে ইন্স্যুরেন্সগুলো কিভাবে কাজ করে বা আমাদের দেশের কোন কোন মানুষগুলো এতে সব থেকে বেশি উপকারিত হয়। ধন্যবাদ আপনাকে একদম বেসিক প্রশ্ন করার জন্য। ইন্স্যুরেন্স বা বিমা যেটা আমরা বলি, যে মানুষের সর্বস্তরের মানুষের জন্য একটা প্রয়োজনীয় একটা জিনিস আমি বলবো। আমি যদি একটা কথা বলি, যে মানুষের জীবন অর্থাৎ লাইফ, LIFE যদি আমরা বানান করি, মাঝখানে IF অর্থাৎ ইফ আছে। প্রতিটা মানুষের জীবনেই কিন্তু ইফ আছে। অর্থাৎ আমি যদি জীবনের কথা বলি, যে একটা পরিবারে যিনি ইনকাম করেন উনি যদি মারা যান তাহলে সেই পরিবার কিভাবে চলবে, এই যে যদি ইফ, উনি যদি অসুস্থ হন তাহলে তার চিকিৎসার খরচ কিভাবে আসবে, উনি অসময়ে যদি মারা না যান, বেঁচে থাকলে বৃদ্ধ হবেন, বৃদ্ধ হলে যখন তার ইনকাম থাকবে না তখন তার জীবনটা কিভাবে চলবে। আর জীবনের বাইরে যদি আমি কথা বলি, যে একজন ব্যবসায়ীর যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে অনেক ধরনের ঝুঁকি থাকে। আগুন লেগে তার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হতে পারে, ফ্যাক্টরিও পুড়ে যেতে পারে, অহরহ ঘটছে এই জিনিসগুলো। তখন উনি কীভাবে ঘুরে দাঁড়াবেন। এরকম অনেকগুলো উদাহরণ দিয়ে আমি আপনাকে বলতে পারি যে মানুষের জীবনের বেশ কিছু অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে বা হবেই বলা যায়। সেই ক্ষেত্রে আপনাকে সমাধান দেওয়ার জন্যই আসলে বিমা। যেমন আমি জীবনের কথা বললাম, যে একটা পরিবারের যিনি উপার্জন করে পরিবারটাকে পরিচালনা করেন এবং তার উপর নির্ভরশীল যে সদস্যগুলো থাকেন, তারা তাদের যে দীর্ঘ জীবনটা সামনে থাকে, ওনার অবর্তমানে কিন্তু বিমা একটা ব্যবস্থা করতে পারে। সেই পরিবারের যে সন্তান, তার লেখাপড়ার নিশ্চয়তা বিমার মাধ্যমে নিশ্চয়তা বিধান করা যায়। এবং বিমা কিন্তু আসলে আমাদের জীবনটাকে সহজ করার উদ্দেশ্যেই, কিন্তু কিছু কিছু মানুষ কেন বিমা মানে প্রতারণা এরকম ভেবে থাকে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আসলে বিমা মানে প্রতারণা কথাটা তো মোটেই ঠিক না। বিমা তো একটা ভালো জিনিস, কিন্তু আমরা অনেকেই যারা এই বিমার সাথে সম্পৃক্ত আছি তারা প্রতারণা করি, যার ফলেই মানুষের ভিতরে এই ভ্রান্ত ধারণাটা এসেছে প্রতারণা। এবং সেই প্রসঙ্গে আমি আপনাকে বলতে পারি যে এই দুনিয়াতে বা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলেন, এমন কোনো সেক্টর কি আছে যেখানে প্রতারণা নেই? আমি অনেক ঘটনা বলতে পারবো যে প্রতিনিয়ত মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে মানুষকে কী করতে হয়? সাবধানতা অবলম্বন করতে হয়। আপনি যদি একটা ড্রেস কিনতে যান, সেখানেও কিন্তু প্রতারিত হতে পারেন। নিশ্চয়। তো সেটা যদি আপনি দেখে শুনে কিনেন, এবং ভালো একটা, যে কারণে আজকালকে ব্র্যান্ডেড দেখেন অনেক দামি হওয়া সত্ত্বেও মানুষ ব্র্যান্ডের দিকে ধাবিত হয়, কারণ তারা অন্তত জানে যে এখানে প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না। তো বিমা তো আমি মনে করি যে যদি একজন মানুষ একটা কোম্পানিকে সঠিকভাবে বিচার বিবেচনা করে তার প্রয়োজনটা বুঝে বিমা করে, তাহলে কিন্তু উনি প্রতারিত হবেন না। ঠিক তাই। এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কিন্তু যাত্রা শুরু করেছে 2000 সাল থেকে। তখন আসলে আপনি কি ভেবে বা কি চিন্তা থেকে এই যাত্রাটি শুরু করেছিলেন? আমাদের প্রগতি লাইফ যারা কোম্পানি ফর্ম করেছেন তারা বাংলাদেশের বিশিষ্ট বেশ কয়েকজন শিল্পপতি। তাদের বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, স্ব ক্ষেত্রে তারা অত্যন্ত পরিচিত ব্যক্তি এবং তারা অত্যন্ত সফল ব্যক্তিত্ব। তো ওনারা যখন বাংলাদেশের প্রাইভেট সেক্টরে বিমাকে অনুমোদন দেয় সরকার, তখন ওনারা চেষ্টা করলেন যে বিমা কোম্পানি তারা যাত্রা শুরু করবেন, তাতে তাদের ব্যবসায়িক উদ্দেশ্য না যতটা, তার থেকে বেশি ছিল যে মানুষের সেবা করা। এবং এই বিমা কোম্পানিগুলোর মাধ্যমে আপনি জানেন বিশেষত
জীবন বিমার ক্ষেত্রে এখানে কিন্তু হাজার হাজার মানুষকে এমপ্লয় করার সুযোগ রয়েছে। তো ওনারা মূলত এই মোটিভেশন থেকেই কিন্তু বিমা কোম্পানিগুলো পরিচালনা করেন। তারা প্রথমে আসছিলেন প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স, যেটা 1985 সালে প্রাইভেট সেক্টরে যখন পারমিশন দেয় তখন প্রথম দিককার কোম্পানি। সেটার সাফল্যের হাত ধরে 2000 সালে ওনারা প্রগতির লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চালু করেন, যেটা এখন আমরা বলি প্রগতির লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। তো মূলত উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মানুষকে তাদের যে বিমা প্রয়োজন এই বিমার সুবিধার ভিতরে এনে তাদেরকে সেবা প্রদান করা, তাদের ভবিষ্যতের যে অনিশ্চয়তাগুলো সম্মুখীন হতে পারে সেখানে যাতে তারা সমস্যাগ্রস্ত না হয় বা সেই অনিশ্চয়তা যেন তারা কাটিয়ে উঠতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখেই এবং পাশাপাশি হাজার হাজার বেকার ছেলে মেয়েকে এমপ্লয় করার চিন্তাভাবনা নিয়েই তারা কোম্পানিগুলো শুরু করেছিলেন। আমরা একটু ডিটেলে শুনি যে আসলে এই বিমাগুলো বা ইন্স্যুরেন্সগুলো কিভাবে বিজনেস সিকিউরিটি বা রিস্ক ম্যানেজমেন্ট এগুলোতে কিভাবে ভূমিকা রাখে আমাদের ইকোনমিতে। বিমা তো আসলে মূলত রিস্ক ম্যানেজমেন্ট। এখন আমি মূলত দুটো ভাগে বিমাটাকে ভাগ করা হয়। একটা হলো জীবন বিমা, যেটা মানুষের জীবনের সাথে জড়িত, আর একটা হলো সাধারণ বিমা, যদিও বাংলাদেশে এটাকে নন লাইফ বিমা বলে থাকে আর কি। তো মানুষের জীবন ব্যতি রেখে যত ধরনের বিমা করা হয় সেগুলো সবই সাধারণ বিমার মাধ্যমে করা হয়। এখন জীবন বিমার কথা যদি আমি বলি, যে যেমন ধরেন আমি একটা পরিবার আমার উপর নির্ভরশীল, আমি যদি আমার পরিবার যে স্ট্যান্ডার্ডের লাইফ লিড করে আমি যদি সেই ধরনের একটা বিমা নিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে আমার বর্তমানে বিমা কোম্পানি আমার পরিবারকে টাকা দিবে যাতে তাদের চলতে অসুবিধা না হয়। একইভাবে আমরা বাচ্চাদের শিক্ষা বিমা বিক্রি করে থাকি। একজন বাবার দায়িত্ব হচ্ছেন বাচ্চার লেখাপড়া নিশ্চয়তা বিধান করা। যদি কোনো কারণে দুর্ভাগ্যজনকভাবে একজন বাবা মারা যান বাচ্চাকে ছোট রেখে, তাহলে তার যদি শিক্ষা বিমা করা থাকে ওই বাচ্চার জন্য, তাহলে এই বাচ্চাকে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিমা কোম্পানির টাকায় সে লেখাপড়া করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় জীবনে ডিগ্রি শেষ করে যখন উনি বাস্তবতা জীবনে আসবে তখনও এককালীন কিছু টাকা বিমা কোম্পানির কাছ থেকে উনি পাবেন উনি নিজেকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য। আমরা দেখেন এখন প্রচুর অসুখ বিসুখ হচ্ছে মানুষের। এই যে এখন ডেঙ্গুর কথা বলেন, কয়েক বছর আগে আমরা করোনায় সারা দুনিয়া আক্রান্ত ছিল। এছাড়া মানুষের জীবনে অনেক জটিল রোগ আমরা অহরহই দেখবেন, আপনি শুনতে পাবেন যে বাইপাস সার্জারি করতে হচ্ছে, হার্টের রিং পরাইতে হচ্ছে। আমরা কিন্তু স্বাস্থ্য বিমা দিয়ে থাকি, যার ফলে আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা পাবেন আপনি চিকিৎসার ব্যয় বহন করার জন্য। এবং তরুণ প্রজন্ম আসলে এখনকার যে প্রজন্ম তারা এইসব বিমা সম্পর্কে কতটুকু স্বচ্ছ ধারণা রাখে বা যদি না রাখে সেটি তাদেরকে জানানোর জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, এইটা একটা সুন্দর প্রশ্ন যে আসলে তরুণ প্রজন্ম বিমা সম্পর্কে আমার ধারণা অত বেশি ওয়াকিবহাল না, জানে না তারা। এর বেশ কিছু কারণ আছে। প্রথমত আমি মনে করি যে বাংলাদেশে বিমা অত্যন্ত অবহেলিত একটা খাত এবং আমরা যারা বিমা কোম্পানিগুলো পরিচালনা করছি আমরা মানুষকে বিমা সম্পর্কে সচেতন করার জন্য কিংবা বিমার প্রয়োজনটা তাকে বোঝানোর জন্য যে সমস্ত কার্যক্রম নেওয়া দরকার সেটা আমরা করছি না বা করতে পারছি না আমাদের বিভিন্ন কারণে। তো এই জিনিসটা আসলে করা খুব প্রয়োজন, কারণ আমার যে জিনিসটা প্রয়োজন সেটা যদি আমার জানা না থাকে, আমি কোথায় পাবো, কিভাবে পাবো, বিমা করলে আমার কি লাভ হবে, তাহলে তো সে বিমা করবে না। এই কথা প্রসঙ্গে আপনাকে বলি, দেখেন এটা জুন মাস যাচ্ছে, এখন বাংলাদেশের একটা সেগমেন্ট যারা ধরেন চাকরি করেন একটা নির্দিষ্ট অঙ্কের উপরে, তাদেরকে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স দিতে বাধ্য। এই বিমার প্রিমিয়াম থেকেও কিন্তু বিমার যে প্রিমিয়াম আপনি দিবেন সেখানে কিন্তু আপনি রিবেট পেতে পারেন, ট্যাক্স রিবেট। অর্থাৎ রাফলি আমি যদি জেনারেল একটা কথা বলি, একটা হিসাব নিকাশ আছে, বাট জেনারেল আপনি বলতে পারেন যে আপনি যদি 1 লক্ষ টাকা প্রিমিয়াম দেন তাহলে দেখা যাবে যে 15,000 টাকা আপনি ট্যাক্স রিবেট পাবেন, অর্থাৎ সরকারকে ট্যাক্সটা দিতে হবে না। পাশাপাশি এই 15,000 টাকা কিন্তু আপনি একটা ফোর্স সেভিংস হিসেবে কাজ করছে এবং আপনার জীবনে একটা ঝুঁকি বহন করে আর কি। তো এখানে দেখেন আমি 3টা বেনিফিটের কথা বললাম আপনাকে, যে আপনি ট্যাক্স দিবেন বা দিতে বাধ্য, সেই ক্ষেত্রে যদি আপনার বিমা থাকে আপনি যে প্রিমিয়ামটা দিলেন বিমার জন্য সেখান থেকে 15% আপনি ছাড় পাচ্ছেন। পাশাপাশি এই টাকাটা কিন্তু জমা হচ্ছে যে আপনি বেঁচে থাকলে, বিমার মেয়াদ শেষ হলে
আপনি বোনাস সহ টাকা ফেরত পাবেন। খোদা না করুক যদি কিছু ঘটে যায় তাহলে এর থেকে অনেক বেশি অঙ্ক টাকা আপনি পরিবারকে দেওয়া হবে আর কি। তো এই জিনিসগুলো আমাদের তরুণ সমাজকে বিভিন্নভাবে জানানো দরকার। আমরা শুরু করেছি, এখন তরুণ সমাজ যেহেতু সোশ্যাল মিডিয়াতে বেশি অভ্যস্ত, তা আমরা সোশ্যাল মিডিয়াতে এই প্রচারণাগুলো চালাচ্ছি। এটাতে খরচ তুলনামূলকভাবে একটু কমও হয় আমাদের। তো সময়ের সাথে সাথে এবং দেশের অর্থনীতি বৃদ্ধির সাথে সাথে আমাদের দেশে মানুষ বিমার প্রয়োজনীয়তা আরও বুঝতে পারবে এবং ভবিষ্যতে যে সমস্ত কোম্পানি নিজেদেরকে ভালো বিমা কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা লাভ করাতে পারবে তারা কিন্তু বিমা সেক্টরে ব্যবসা করে অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং তারা এই দেশের মানুষকে এই বিমা যে সমস্ত ঝুঁকি বহন করে মানুষের, আমরা বলি পিস অফ মাইন্ড। বিমা মানে আপনি যদি একটা বিমা থাকে আপনি পিস অফ মাইন্ড, অর্থাৎ আপনি শান্তিতে থাকতে পারেন। আপনার গাড়ির যদি একটা ইন্স্যুরেন্স করা থাকে, আপনি গাড়ি চালিয়ে যাবেন, যা আমরা বিদেশে দেখবেন গাড়ি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু কখনোই তারা আমাদের দেশের মতো ঝগড়া করে না, কারণ তারা জানে যে প্রত্যেকটা গাড়ি এখানে বিমা করা আছে এবং গাড়ির যে ক্ষতিটা হচ্ছে সেটা বিমা কোম্পানিগুলো তাৎক্ষণিকভাবে অতি দ্রুত তাদেরকে করে দিবে। কিন্তু আমাদের দেশে মানুষ যেহেতু বিমা সম্পর্কে জানে না অথবা বিমা করে না, যার ফলে দেখবেন দুটো গাড়ি যখন লেগে যাচ্ছে তখন দুই ড্রাইভার নেমে ঝগড়াঝাটি মারামারি শুরু করছে। এই যে বিমা কোম্পানি সুবিধাটা দিবে, ক্লেম সেটেলমেন্টটা হতে মাঝে মাঝে সময় লাগে বা অনেক ঝামেলার সৃষ্টি হয়, তো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এখানে কি করছে, তারা কত সময় নিচ্ছে? আমরা ক্লেম সেটেলমেন্টে এখন কিন্তু ইলেকট্রনিক সিস্টেমে যাচ্ছি। আমি যদি আমাদের হেলথ ইন্স্যুরেন্সের কথা বলি, বিশেষত কর্পোরেট সেক্টরে যারা বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করেন তাদের অনেকেরই লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স করা থাকে আর কি। আমরা এটাকে একটা ক্যাশলেস ব্যবস্থা করেছি। বাংলাদেশে 100টার উপর হসপিটাল আপনি পাবেন যেখানে আমাদের বিমা গ্রাহক সরাসরি গিয়ে চিকিৎসা করে আসবে, তার যে নির্ধারিত সীমার ভিতরে তাকে কোনো টাকা দিতে হবে না, উনি চিকিৎসা করে বাসায় চলে আসবেন, আমরা হসপিটালকে টাকা দিব। তো এই যে হসপিটালের ক্লেমটা আমরা বলছি এটাকে আমরা ক্যাশলেস বলি, তার মানে তাৎক্ষণিক কিন্তু উনি টাকাটা পেয়ে যাচ্ছেন। উনি পাচ্ছেন বলতে হসপিটালকে আমরা দিয়ে দিচ্ছি অ্যারেঞ্জমেন্ট ওইভাবে করা। তো আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছি, এর ফলে আমাদের কোম্পানির থেকে বিমার দাবি পেতে তাদেরকে খুব একটা ঝামেলা পোহাতে হয় না। ডেথ কেস যেটা মৃত্যু দাবির ক্ষেত্রে সেখানে একটু সময় লাগে, এই জন্য যে আপনি 2-3টা পেপারস আমাদেরকে দিতে হয়। কেউ যদি মারা যায় স্বাভাবিকভাবেই তার একটা ডেথ সার্টিফিকেট লাগবে এবং যিনি নমিনি আছেন তার একটা ন্যাশনাল আইডিগুলো আমাদের লাগে। যে পেপারসগুলো যদি প্রপারলি আমাদেরকে দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না। আর যে সমস্ত পলিসি মানুষ বেঁচে থাকেন মেয়াদ পূর্তি হয় সেখানে আমরা যে সিস্টেম এখন করেছি যে আগে পেপারস জমা দিয়ে ক্লেমগুলো নিতে হতো, কিছু সময় লাগতো, কিন্তু এখন আমরা যে সিস্টেম চালু করেছি সেটা হচ্ছে যে আপনি যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমাকে কিস্তিগুলো প্রদান করেন তাহলে যেদিন আপনার পলিসির মেয়াদ উত্তীর্ণ হবে সেদিন আপনার প্রাপ্য টাকা তার পরের দিন আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনাকে আমাদের অফিসে কোনো রকম কাগজপত্র সাবমিট করতে হবে না, আমরা সেই পর্যায়ে ক্লেমে চলে আসছি। সকল বিমা কোম্পানিগুলো এমন হলে আসলে সে প্রতারণার কথাটি আর বারবার শুনতে হতো না। এখন একটু আমরা শুনি যে গ্রুপ ইন্স্যুরেন্স এবং মাইক্রো ইন্স্যুরেন্স, এগুলো নিয়ে একটু সংক্ষেপে শুনি। গ্রুপ হচ্ছে মূলত একটা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের জন্য করে, সাধারণত সেই অর্গানাইজেশন তার এমপ্লয়ীদের লয়ালিটি বাড়ানোর জন্য করে, প্রিমিয়াম বেশিরভাগ ক্ষেত্রেই সেই অর্গানাইজেশন দিয়ে থাকে আর কি। তো তারা তাদের জীবন বিমা যেরকম নেয়, অর্থাৎ তাদের এমপ্লয়ি একজন যদি মারা যায় তাহলে তার পরিবারকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা বিমা কোম্পানির মাধ্যমে দেওয়া হয়, যাদের সাথে গ্রুপ ইন্স্যুরেন্স করা হয়। আর হেলথ ইন্স্যুরেন্সের কথা বলছি যে সেখানে তারা হসপিটালে যদি ভর্তি থাকে অথবা আউট পেশেন্ট, ডাক্তার দেখালো, হসপিটালে ভর্তি হইলেন না, ডাক্তার দেখাইলেন, ডাক্তারের ফি, উনি ওষুধ দিলেন, উনি ডায়াগনস্টিক টেস্ট করতে বললেন, এগুলো আমরা দিচ্ছি। মহিলাদের ম্যাটারনিটি বাচ্চা হওয়ার খরচ আমরা দিচ্ছি এই বিমার মাধ্যমে। তো ক্রমান্বয়ে মানুষ এই গ্রুপ বলতে একটা অর্গানাইজেশন লাগবে আর কি, যাদের মুখ্য উদ্দেশ্য ইন্স্যুরেন্স করে না, যেমন চ্যানেল আই করতে পারে তাদের এমপ্লয়ীদের, যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য। এটা হচ্ছে এবং দিন দিন ক্রমান্বয়ে এটা বাড়ছে এবং প্রগতি লাইফ সেটা যখন পার্সোনালি করা হচ্ছে সেটা তখন মাইক্রো ইন্স্যুরেন্সের আন্ডারে তখন ঠিক মাইক্রো বলবো না, তখন আমরা এটা একক, যেন আপনি যদি করেন তাহলে এটা একক। আর মাইক্রোটা হলো মূলত আমাদের সমাজের গরিব কিংবা বিলো পভার্টি, ইভেন গরিবের থেকেও যারা নিচে তাদেরকেও কিন্তু বিমার আওতায় আনা সম্ভব, সেটা এই মাইক্রো ইন্স্যুরেন্সের মাধ্যমে। আমরা সাধারণত স্মল টিকেট পলিসি বিক্রি করি, কম প্রিমিয়ামের,
যাতে এই গ্রামের দরিদ্র কিংবা আপনারা কি একদম রুরাল অঞ্চলে পৌঁছাতে পেরেছেন? আমরা রুরাল অঞ্চলে আমাদের অফিস আছে, সারা বাংলাদেশে আমাদের অফিস আছে, সেখানে ডিজিটাল প্রযুক্তিতে খুব একটা ভালো কাজ করে না। উপকৃত হচ্ছে এখন বীমার মাধ্যমে? তারা কি বীমা করছে বা এই সম্পর্কে জানছে ঠিকমতো? হ্যাঁ, তারা করছে, তারা আমাদের লোকের মাধ্যমে জানছে। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে আমরা যেহেতু ক্লেম সেটেলমেন্টে আমরা অত্যন্ত মানে কি বলবো খুবই ট্রান্সপারেন্ট এবং খুব কুইক। আমি যে মোটো নিয়ে কাজ করি আমাদের কোম্পানিতে বা আমাদের বোর্ড যেভাবে কাজ করেন, যে আমরা ক্লেমের ক্ষেত্রে বা যে কোনো দাবির ক্ষেত্রে আমরা অতি দ্রুত এবং হ্যাসেল ফ্রিভাবে ক্লেম দিব, এই মোটো নিয়ে আমরা কাজ করছি। প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানি যদি এভাবে কাজ করে তাহলে মানুষ বিমার সুবিধাটা বুঝবে বা বিমার প্রতি তাদের আস্থাটা ফিরে আসবে। পাশাপাশি আমরা যে সমস্ত লোকের মাধ্যমে বিমা করাই তাদেরকে যদি আমরা প্রপারলি ট্রেন আপ করতে পারি এবং তারা যদি সেইভাবে কোনো রকম বদ নিয়ত ছাড়া যদি মানুষের কাছে বিমার উপকারিতা বলে এবং তাদেরকে সেবাগুলো দেয়, তাহলে কিন্তু তারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। তো যত সময় যাচ্ছে ভালো কোম্পানি যারা আমরা আছি তারা কিন্তু এই দিকে জোর দিচ্ছি এবং এইভাবেই কিন্তু বিমার প্রতি মানুষের ধারণা চেঞ্জ করার চেষ্টা করছি এবং তারা যাতে বেনিফিট পায় সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং এখন কিন্তু আসলে কাগজ কলম একদমই উঠে গিয়েছে, আমরা সব কিছু খুব আধুনিকীকরণ করেছি। সেক্ষেত্রে মোবাইল পেমেন্ট বা সব কিছুর নথিপত্র অনলাইনে রাখা, ওই দিকে আপনারা কতটুকু আধুনিক হতে পেরেছেন? আমরা বলবো যে বাংলাদেশে এখন পর্যন্ত যে আধুনিক প্রযুক্তিগুলো যোগ করা সম্ভব আমরা সবগুলোই করেছি। আপনি পেমেন্টের কথা বললেন, আমরা এখন যত ধরনের ডিজিটাল পেমেন্ট আছে তার সব কিছুর মাধ্যমে একজন গ্রাহক আমাকে প্রিমিয়াম দিতে পারে। একইভাবে গ্রাহকের টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা দিতে পারি নগদ, বিকাশ, এজেন্ট ব্যাংকিং যেগুলো আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সব কিছুর মাধ্যমে কিন্তু আপনি প্রিমিয়াম জমা দিতে পারবেন। এবং একইভাবে এই যে আমি যে কথাটা বললাম যে EFTN-এর মাধ্যমে মেয়াদ পূর্তি শেষে পরের দিন ওই গ্রাহকের অ্যাকাউন্টে আমরা টাকা দিচ্ছি, এগুলো সবই কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে। পাশাপাশি আমরা কিন্তু অ্যাপ দিয়ে দিয়েছি, মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি যদি আমাদের গ্রাহক হন বা আমাদের সাথে যারা কাজ করেন তারা অ্যাপের মাধ্যমে তারা সব কিছু দেখতে পারবে, তার পলিসির কী অবস্থা, কয়টা প্রিমিয়াম জমা আছে, কয় তারিখে আবার প্রিমিয়াম জমা দিতে হবে, এসব কিছু দেখতে পারে। পাশাপাশি আমরা এখানে একটা মোবাইল ট্র্যাকিং ব্যবস্থা করছি। কেউ যদি কোনো কাজে, যেমন এখন পর্যন্ত হয়তো কিছু কিছু ম্যানুয়াল ক্লেম পেমেন্ট আমাদের হয়, এখন মনে করেন কুমিল্লার থেকে একজন একটা আমাদের কাছে পেপারস পাঠিয়েছে ক্লেমের জন্য আমার কুমিল্লা অফিসের মাধ্যমে, সে কিন্তু ট্র্যাকিং করে দেখতে পায় যে এই ফাইলটা এখন কোথায় আছে। এবং এই যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে ব্রাঞ্চগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যন্ত অঞ্চলের কথা যেটা বললাম, সেটা কি আপনারা যারা উচ্চ পদে আছেন তারা কি মনিটর করছেন ঠিক মতো? আমরা তো আমাদের কনসার্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে, তারাই এগুলো মনিটর করে সার্বক্ষণিক, এবং যে কোনো ধরনের অভিযোগ হ্যান্ডেল করার জন্য আমাদের ব্যবস্থা আছে, আপনার গ্রাহককে জানিয়ে থাকি সব কিছুই। তো এগুলা হচ্ছে। তবে যে জিনিসটা হয় যে ধরেন এই পেপারলেসটা আসলে এখন পর্যন্ত বাংলাদেশে যারা একটু শিক্ষিত বা শহর কেন্দ্রিক তারা সেইভাবে ব্যবহার করছে, কিন্তু যারা গ্রামে তারা এখনও ওই পেপারলেসটার প্রতি অতটা বোধহয় আস্থা আনতে পারছে না। কারণ আমরা চাচ্ছি যে তারা এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পেমেন্ট জমা করুক, তাতে যেটা হয় কি অনেক সময় প্রতারণার হাত থেকেও তারা বাঁচে। বিগত দিনে আমরা দেখেছি, আমাদের এখন নাই, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি অনেক কোম্পানিতে যে আমাদেরই একজন এজেন্ট হয়তো একজন প্রিমিয়াম নিয়েছে কিন্তু সময় মতো জমা দেয়নি, কিন্তু এখন এই ডিজিটাল প্রযুক্তিতে কিন্তু সে বুঝতে পারে। পাশাপাশি আমরা SMS দেওয়ার সিস্টেম চালু করেছি, অর্থাৎ আপনি যখন প্রিমিয়াম জমা দেওয়ার সময় হবে তার আগেই আপনাকে SMS দিয়ে জানানো হচ্ছে, আপনি যখনই প্রিমিয়াম জমা দিচ্ছেন যে চ্যানেলেই দেন না কেন তাৎক্ষণিকভাবে আপনি SMS পেয়ে যাবেন যে আপনার টাকাটা আমরা পেয়ে গেছি। যার ফলে এই SMS-এর মাধ্যমে কিন্তু কমিউনিকেশনটা আমরা চালু করেছি। এছাড়া তো ওয়েবসাইট আছেই, যেটা ওয়েবসাইটের মধ্যে করতে পারবে। তো আমরা যথেষ্ট আমাদের দেশে যে প্রযুক্তিগুলো এখন ব্যবহার করা সম্ভব তার সবগুলোই আমরা করছি। বা চমৎকার। এবং এই যে প্রথমে যেটির কথা বলেছিলাম যে অস্বচ্ছতা বিমা সম্পর্কে সকল মানুষের বা তরুণ প্রজন্মের এবং বিশ্বাস ঘাটতি, এটা এড়ানোর জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমাদের কোম্পানি প্রথমত যেটার দিকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে গ্রাহকের দাবি পরিশোধের ক্ষেত্রে খুব দ্রুত এবং ঝামেলাবিহীনভাবে দাবি পরিশোধ করা। এবং আমি আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি দেশবাসীর কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই
যে প্রগতি লাইফ থেকে ক্লেম পায় নাই, এই ধরনের কোনো অভিযোগ সারা বাংলাদেশে একটাও পাওয়া যাবে না। তো এইভাবে যদি আমরা সবকটা কোম্পানি কাজ করতে পারি, তাহলে কিন্তু বিমার প্রতি আস্থা আমরা ফিরিয়ে আনতে পারবো। আর যে জিনিসটা হয়, যখনই আপনি আমরা সম্প্রতি কিন্তু আমরা অনলাইন সেলের ব্যবস্থা করছি, যেটা মূলত আধুনিক আমাদের তরুণ প্রজন্মকে টার্গেট করে। তারা যেহেতু পেপার পছন্দ করে না অতটা, তো তারা মোবাইলের মাধ্যমে তাদের পলিসি নিতে পারবে, পলিসি সম্পর্কে যাবতীয় তথ্য তারা জানতে পারবে। আমরা বৎসরখানিক যাবৎ আপনি হয়তো জেনে থাকবেন, ব্যাংক অ্যাসুরেন্স ডিস্ট্রিবিউশন চ্যানেলটা চালু হয়েছে। অর্থাৎ ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপে তার গ্রাহকের কাছে পলিসি বিক্রি করছে এখন বিমার। এটা কিন্তু আমরা একদম A to Z অনলাইন। অর্থাৎ আপনি ব্যাংকের গ্রাহক, আপনি কিছু ডাটা ব্যাংকে রয়েছে, আপনি যদি পলিসি করেন সেখান থেকে ডাটাগুলো আসছে আমার সার্ভারে, কিছু তথ্য তারা জিজ্ঞেস করে নিচ্ছে, তাৎক্ষণিকভাবে একটা নির্দিষ্ট বয়স এবং একটা বিমা অঙ্ক পর্যন্ত পলিসি ইস্যু হয়ে যাচ্ছে। এখানে কোনো মানুষকে আর ম্যানুয়াল কোনো ইন্টারভেনশন হচ্ছে না আর কি। আমরা সেই পর্যায়ে চলে আসছি। বাহ, চমৎকার। এবং আপনারা কি আসলে কোনো ভবিষ্যতের নিরাপত্তা স্কিম বা পেনশন স্কিম এরকম কিছু? পেনশন স্কিম আমাদের আছে। আমাদের ধরেন আমি যদি লাইফ সাইকেলটা আপনাকে বুঝাইতে চাই আর কি, যে একটা মানুষ যখন তার কেরিয়ারের প্রথম শুরু করে, তখন আমরা এটাকে বলি যেমন 6 কিস্তি বিমা আমাদের একটা প্রকল্প। অর্থাৎ আপনি 12 বছর মেয়াদে একটা পলিসি করবেন, কিন্তু 2 বছর পরের থেকে আপনার টাকা পেতে থাকবেন। তারপরে যখন আমরা বলি যে একটা দেনমোহর বিমা আছে আমাদের, বিয়ে করার সময় দেখেন দেনমোহরের টাকা পরিশোধ করতে হয়, আমরা অনেকেই জানি না, কিন্তু তখন অনেকের কাছে টাকা থাকে না। কিন্তু এই দেনমোহর বিমার মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমরা যারা বিয়ে করছে তাকে বলতে পারি যে দেখো, এই বিমাটা আমি তোমাকে দিলাম, এই মুহূর্তে তোমার কাবিননামা দেওয়ার টাকা আমার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি বেঁচে থাকলে তো তুমি পাবা। যদি খোদা না করুক মরে যাই, তাহলে এই ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে এই দেনমোহরের টাকাটা দিবে। আচ্ছা, তারপর আসেন ফ্যামিলি হওয়ার পরে বাচ্চা যদি হয়, তো অবশ্যই হবে পরিবারে। সেই বাচ্চার যে লেখাপড়া, আমি আগে বলেছি যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া নিশ্চয়তা বিধান করার ব্যবস্থা আমাদের এখানে আছে। সেই বিমাতে যদি খোদা না করে উনি মারা না যান, আমরা চাইও যে উনি মারা না যান, উনি বেঁচেই থাকুন, তাহলে বেঁচে থাকলে কি হবে, এই ছেলে যখন ইন্টারমিডিয়েট পাস করে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, তখন কিন্তু এই বাবার অনেক টাকা দরকার। এই বিমার থেকে কিন্তু সেই টাকাটা সে পেতে পারে। বা অনেকেই বিদেশে যাচ্ছে লেখাপড়া করতে, এই টাকাটা এই বিমার থেকে কিন্তু এককালীন উনি পেয়ে যান, যেটা তার বাধ্যতামূলক সেভিংসের মাধ্যমে হচ্ছে। তারপর আমি মেডিকেল ইন্স্যুরেন্স কথা বললাম, 40-এর পরের থেকে আপনার অসুখ বিসুখ হইতেই থাকবে। সেটার জন্য দেখবেন যদি স্বাস্থ্য বিমা করা থাকে আপনাকে নিশ্চিন্তে আপনি হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন। তারপরে 60 বছর পরের থেকে আপনি আজীবন পেনশন পাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে। বাংলাদেশে একমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছাড়া কেউ পেনশন পাচ্ছে না এখন পর্যন্ত। বিগত সরকারে একটা পেনশন স্কিম চালু করেছিল, কিন্তু এখন কি অবস্থা আছে আমরা জানি না। বাট আমরা বাকি জনগণের কথা মাথায় রেখেই আমরা পেনশন বিমা চালু করেছি, যে কেউ পেনশন বিমা যদি করে, উনি যখন 60 বছর বয়স পূর্ণ হবে, তখন থেকে উনি যতদিন বেঁচে থাকবেন, উনি যদি 100 বছর পর্যন্ত বেঁচে থাকেন, এই 100 বছর পর্যন্ত উনি পেনশন পেতে থাকবেন। উনি যে পরিমাণ টাকা পেনশন তার প্রয়োজন, যেটার এগেনস্টে উনি কিস্তি দিয়েছেন, সেই পরিমাণ টাকা কিন্তু উনি পাবেনই। তো মানুষের একটা লাইফ সাইকেলের প্রত্যেকটা পর্যায়ে আপনার বিমার ব্যবস্থা, উনি যাতে আর্থিক সমস্যায় না পড়েন, সেই ব্যবস্থা কিন্তু বিমাতে আছে। মারা যাওয়া ঠেকাইতে পারবো না আমরা, কিন্তু একটা পরিবারের যিনি উপার্জনক্ষম, উনি যদি মারা যান, তাতে সেই পরিবার যাতে বিপর্যস্ত না হয়, তার বন্দোবস্ত কিন্তু আমাদের করা আছে। একইভাবে আমি লাইফের বাইরে যদি কথা বলি, আজকে একজন শিল্পপতি চিন্তা করেন, মুহূর্তে আগুন লেগে কিন্তু শেষ হয়ে যেতে পারে, এরকম বহু ঘটনা আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু যদি প্রপার বিমা করা থাকে, তাহলে কিন্তু তাকে নিয়ে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আগুন লাগতেই পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে তার পুরো প্রতিষ্ঠানকে আবার নতুন করে দাঁড় করার জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবে। আমি এর আগে সাধারণ বিমার প্রগতি জেনারেলের এমডি ছিলাম। এখানে আমি বলতে পারি যে একজন উচ্চ পর্যায়ে একজন গ্রাহক একটা দামি গাড়ি কিনে উনি প্রথম ট্রিপে সিলেট যাচ্ছিলেন। দুর্ভাগ্যবশত সিলেটে অ্যাক্সিডেন্ট হয়, এই গাড়িটা একটু ড্যামেজ হয়ে যায়, যদিও রিপেয়ার করা যেত, কিন্তু ওনার কথা হলো যে না, আমি রিপেয়ার মানব না। আমরা তাকে
সম্পূর্ণ নতুন একটা গাড়ি কেনার টাকা কিন্তু দিয়েছি। তো বিমা এই কাজগুলো করে। এবং আমি আরও একটি ব্যাপার জানতে চাই যে যখন নির্দিষ্ট সময়ে মানুষ যে অর্থটা আপনাদেরকে প্রদান করে সেটি যদি একটু দেরি হয় তখন আপনারা কি কঠোর হন কিনা বা কি ব্যবস্থা নেন? না, কঠোর হওয়ার এখানে কিছু নিয়মের ভিতরে চলতে হয়। একটা হচ্ছে জীবন বিমার ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন পলিসি করবেন, সাধারণত 10 আরও 15 বছর মেয়াদে পলিসি করা হয়, পরবর্তী প্রিমিয়ামটা দেওয়ার জন্য আপনি 1 মাস সময় পাবেন আইনগতভাবে। এটাকে আমরা গ্রেস পিরিয়ড বলি। 1 মাসের ভিতরে আপনি প্রিমিয়াম জমা দিবেন। যদি কেউ 1 মাসের ভিতরে প্রিমিয়াম জমা না দিয়ে মারা যান, তাহলে কিন্তু আমরা বিমা অঙ্ক তাকে দেই ওই প্রিমিয়ামের টাকাটা বাদ রেখে, মাইনাস করে। সো উনি বিমার দাবি কিন্তু পাবেন। আর বেঁচে থাকলে উনি সময় মতো দিবেন। যদি কোনো কারণে উনি মিস করেন তাহলে হয়তো ঝুঁকির বাইরে চলে যাবেন, কিন্তু যখন উনি আবার আর্থিকভাবে সক্ষম হবেন টাকা জমা দেওয়ার জন্য, তখন পলিসিটাকে আবার কিন্তু উনি চালু করতে পারবেন। তো সেই ব্যবস্থাগুলো আছে এবং পলিসিগুলো 2 বছর চালানোর পরে আপনি চাইলেই কিন্তু আপনার পলিসির থেকে আপনি লোন নিতে পারবেন খুব সহজ শর্তে। আবার আপনার সুবিধা মতো লোনটা পরিশোধ করে বিমাটাকে চালু রাখতে পারবেন। তো এই ব্যবস্থাগুলো বিমার ভিতরে আছে। এবং বিভিন্ন ব্যাংকও এখন বিমার আওতায় এসেছে, সেই কথাটি বলছিলেন। এটি সম্পর্কে একটু দর্শকদের জন্য পরিচ্ছন্নভাবে শুনি যে কিভাবে মানুষ ব্যাংক ইন্স্যুরেন্স করতে পারবে। আমরা এই ব্যাংক ইন্স্যুরেন্সটা সারা দুনিয়াতে অনেক আগে প্রচলিত একটা চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, বাংলাদেশে সম্প্রতি চালু হয়েছে। এটা প্রাথমিক পর্যায়ে যেটা চালু করেছে সরকার, সেটা হচ্ছে ব্যাংকের একজন গ্রাহক উনি তার ব্যাংক থেকেই একটা বিমা পলিসি নিতে পারবেন। বিহাইন্ড দ্য সিন ওই ব্যাংক একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে। যেমন আমরা যদি প্রগতি লাইফের কথা বলি, আমরা বাংলাদেশের বড় 2টো ব্যাংক এবং অর্থাৎ ব্র্যাক ব্যাংক, তারপর ডাচ বাংলা ব্যাংক, আর একটা মাঝারি কাতারের ব্যাংক আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আপাতত সর্বোচ্চ 3টাই করা যাবে। তো আমরা 3টা ব্যাংকের সাথে আমরা পার্টনারশিপ করেছি। এখন ওই ব্যাংকের গ্রাহক এই যত ধরনের পলিসির কথা আমি বললাম, যে 6 কিস্তি বিমা বলেন বা 3 কিস্তি বিমা, অর্থাৎ যেটাতে সেভিংস এলিমেন্ট রয়েছে, পাশাপাশি বাচ্চাদের শিক্ষা বিমা, পেনশন বিমা, স্বাস্থ্য বিমা এবং ডিপিএসও আছে। কিন্তু ডিপিএসের সাথে ব্যাংকের ডিপিএসের সাথে আমাদের পার্থক্য হচ্ছে যে আপনি ডিপিএসে ব্যাংকে জমা করছেন এবং মেয়াদ শেষে লাভসহ ফেরত পাবেন। আমাদের এখানেও আপনি বোনাস সহ ফেরত পাবেন, পাশাপাশি একটা ঝুঁকি বহন করতেছে অনেক টাকার, যেটা ব্যাংক করে না। তো এই ডিপিএস ইন্স্যুরেন্স আমাদের আছে। তো এইটা ব্যাংকের গ্রাহক, যেহেতু ব্যাংকের উপরে বেশি আস্থা তাদের আছে, তারা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যে পার্টনারশিপটা আছে সেটাকে কাজে লাগিয়ে তারা বিমা গ্রহণ করতে পারে। যার ফলে তার একটা পয়েন্ট থেকেই সে যেরকম ব্যাংকিং সার্ভিসটা নিচ্ছে, পাশাপাশি তার বিমার সুবিধাটাও সে নিতে পারতেছে। আর ব্যাংকগুলো যেহেতু ভালো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে, যার ফলে বিমা দাবি না পাওয়া নিয়ে যে শঙ্কা, বিশ্বাসযোগ্যতাটা বাড়ছে। হ্যাঁ, এটা বাড়ছে আর কি। যার ফলে সবাই উপকৃত হচ্ছে। তে ব্যাংকও উপকৃত হচ্ছে, কারণ তারা কিছু এক্সট্রা ইনকাম করতে পারছে এটার মাধ্যমে। আমরা ইন্স্যুরেন্সের ব্যাপ্তি বাড়াতে পারছি এবং একটা মানুষ ব্যাংকের মাধ্যমে, যার প্রতি তার আস্থা আছে, তার মাধ্যমে বিমা নিয়ে তার জীবনটাকে সুরক্ষিত করতে পারছে। অনেক ধন্যবাদ জালালুল আজিম আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আশা করছি আমাদের দর্শকরা বিমা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু জানতে পেরেছেন লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে। আমরা সকলেই চাই আমাদের জীবনে নিশ্চিন্ত থাকতে, অর্থ নিয়ে এবং নিজেদের জীবন নিয়ে আমাদের পরিবার যেন কোনো সংকটে না পড়ে, এবং সেই জন্য আপনারা যাচাই বাছাই করে লাইফ ইন্স্যুরেন্স করবেন, ইন্স্যুরেন্সের সাথেই থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।